বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। অসমের বাঙালি অভিনেত্রী রহস্যজনক মৃত্যু মুম্বাইতে। মাত্র 37 বছর বয়সে প্রয়াত অভিনেত্রী নূর মালবিকা দাস অসমের এই অভিনেত্রী কাজ করেছেন একাধিক হিন্দি ওয়েব শোতে। আজ মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর মৃতদেহ। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একসময় কাতার এয়ারওয়েজে বিমান সেবিকার কাজ করতেন নূর মালবিকা। পরবর্তীতে তিনি পেশা পরিবর্তন করে অভিনয়ে আসেন। বড় পর্দায় কাজের সুযোগ না পেলেও কাজ করেছেন একাধিক ওয়েব শোতে। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে বলিউডে। 2023 সালে মুক্তি পেয়েছিল দ্য ট্রায়াল। ওই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। এই ওয়েব সিরিজ দেখা গিয়েছিল নূর মালবিকাকে। সেটি সম্ভবত তার শেষ অভিনয়। মাত্র 37 বছর বয়সে কাজলের সহ অভিনেত্রী যে কেন জীবনে এমন কঠোর সিদ্ধান্ত নিলেন তা নিয়ে অবাক অভিনেতাদের সবাই। অভিনেত্রীর মৃতদেহ আজ উদ্ধার হলেও মনে করা হচ্ছে তার মৃত্যুর দিন আজ নয়। সূত্রের খবর, অভিনেত্রীর আসল বাড়ি আসামে। তিনি আসামেরই মেয়ে। মুম্বাইতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন নূর মালবিকা দাস। কয়েকদিন ধরেই প্রতিবেশীরা দেখছিলেন নূর মালবিকা দাসের ফ্ল্যাটের দরজা বন্ধ, কারো আসা যাওয়াও নেই। কয়েকদিন পরে ফ্ল্যাট থেকে কটু গন্ধ পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরেই পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে অভিনেত্রীর মৃতদেহ। তখন তাতে বিকৃতি শুরু হয়ে গিয়েছিল। সেই থেকেই মনে করা হচ্ছে কয়েকদিন আগেই বন্ধ ফ্ল্যাটে মারা গিয়েছিলেন অভিনেত্রী। পুলিশ সূত্রে আরও খবর, প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হলেও ফ্ল্যাট সার্চ করে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনায় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে স্যাম্পল সহ বিভিন্ন তথ্য নিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অভিনেত্রীর মোবাইল সহ ফ্ল্যাট থেকে পাওয়া একাধিক জিনিস। পুলিশ ইতিমধ্যেই অভিনেত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। মালবিকা দাস কি নাম? তাই নাম মালবিকা দাস। তাই আমার ভাইয়ের মেয়ে। আর তাই পড়াশোনা করছে কমিউনিস থেকে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করছে। পড়িয়া তাই মানে আর হোস্টেলও পাইছি, চান্স পাইছি। তারপরে এটা ট্রেনিং আছিল শিলং, কয়েকদিন শিলং ট্রেনিং করিয়া তারপরে গুয়াহাটি দিয়া এটা আর হোস্টেজের করে এইখানে থাকিয়া তাই ফিল্মও লেগে আর কি যাওয়ার লাগিয়া করছে। মডেলিং করিয়া টরিয়া প্রথম তাই তো শিলং হয়েছিল মডেলিং লাগিয়া। তারপরে শিলং থেকে তাই গুয়াহাটি থেকে এখানে মডেলিং করিয়া তারপরে ক্যালকাটা গেছে। ক্যালকাটার থেকে গেছে দিল্লি থেকে গেছে বোম্বে। কত বছর হয়েছে? 14-15 বছর। ঠিক আমি ইয়ারটা আমি হইতে পারি কত আরো মানে ওইরকম মানে মা বাবা কয়দিন আগে তাহলে মা বাবা গেছেন তো ওই রিসেন্ট 1.5-2 মাস আগে গেছেন দেখা করা। তারাই গেছেন ঘুরিয়া আবার রিটার্ন। তাইও টিকিট করে দিছে তারা আইসে না। তারা গুয়াহাটি তারা বড় মেয়ের এখানে আসছিলা থাকিয়া তো বড় মেয়ের শাশুড়ির শরীর সিরিয়াস কাইনে হসপিটালাইজ। ওই বড় মেয়ে লইয়া আইসে তারা শিলচার। তো তারা শিলচার রয়েছে আর তারার বাড়ি ওই লগে মেইন বাড়ি লক্ষ্মীবাজার। কয় ভাই বোন তারা? মালবিকার এক বোন এক ভাই। কি এই যে মৃত্যুর পিছনে আমার মনে হয় যে তাই একটা ইয়ের মধ্যে মানে তাই তো গেছেই তাই মেইন উদ্দেশ্য করে যে আমি একদম হইতাম মানে একটা সিনেমা ভালো একটা সিনেমার নায়িকা হইতাম ওইটাই। তো দেখছে এইরকম আমার এরকমভাবে আমার সাকসেস হর না। এই যেটা টুকটাক যেটা সিনেমা করে এটা মানে তাই অতটুকু
মানে মনের ইয়ে হয়েছে না, ওইটার থেকে তাই একটা ডিপ্রেশনে ইয়ে হয়ে আমার মনে হয়, আমার ডাউট আর কি, যে হয়তো তাই তাইলে তো হ্যাং অবস্থায় পাওয়া গেছে দেখলাম ইয়েতে, তাই রুমের ভিতরে। এখানে তো তাই যখন ডেড বডি পচিয়া গন্ধ বাইরেছে তখন আশেপাশে মানুষে এটা টার পাইয়া তারপরে তাই রুম খুলিয়া দেখে তাই হ্যাং অবস্থায়, তখন তাই লোকেশন বাইর করছে কে কোন জায়গা, তো তাই দাদা থাকতো দিল্লি। চরম বেহাল অবস্থা ভাঙ্গা রেল ইয়ার্ডের। অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জিনিসপত্র গাড়িতে তোলা এবং নামানোর ক্ষেত্রে। এর জন্য ব্যবসায়ীদের খরচাও অনেক বেড়ে গেছে, যার ফলে দাম বাড়ছে সামগ্রীর। এমত অবস্থায় ভাঙ্গা রেল স্টেশনের গুডস ইয়ার্ডের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করেন বরাক উপত্যকার ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তারা অভিযোগ করে বলেন, রেল বিভাগ এখান থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও জিনিস আনা নেওয়ার ক্ষেত্রে ন্যূনতম সুযোগ সুবিধা প্রদান করছে না। এভাবেই চলতে থাকলে এই পরিষেবা অচিরেই বন্ধ হয়ে যাবে। গুডস ইয়ার্ডে মালবাহী ট্রেনের বগির কাছেই রয়েছে বিশালকার গর্ত। রেল লাইনের নিচ থেকে সরে যাচ্ছে মাটি। ট্রেনের বগি থেকে জিনিসপত্র লরিতে লোড করতে গিয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। একটি লরি লোড করতে সময় লাগছে 4 ঘন্টা বলে জানান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, যার জন্য আনলোডের জন্য রেলওয়ে বিভাগের দেওয়ার সময়ে তা করা যাচ্ছে না। এজন্য একটা রেখে ভরতে হচ্ছে কয়েক লক্ষ টাকার জরিমানা। এ নিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং রেল বিভাগের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। বরাকের 3 জেলার ডিমা হাসাও, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার পাইকারি ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সামগ্রী রেল যুগে অন্য রাজ্য থেকে আসে এখানে। पूरा बराक वैली का व्यापारी का तरफ से हम लोग भांगा रेलवे यार्ड में आए हैं। जो रेलवे यार्ड का जो समस्या है वो हम लोग बहुत सारा कम्युनिकेशन रेलवे डिपार्टमेंट से किए हैं, लेकिन उनका कोई सुराहा अभी तक नहीं हुआ। इसलिए आज हम लोग आप लोग का साथ में इसको दिखाने के लिए आए हैं। और
इसका जो वर्तमान अवस्था है, ये जो हम लोग जो सामान मंगाते बाहर से, और ये पूरा बराक वैली पार्ट ऑफ मेघालय एंड मिज़ोरम और मणिपुर और डिमा हसा और त्रिपुरा, ये सभी जगह इसी जगह से सर्विस होता है। रेलवे का बहुत सारा रेवेन्यू इधर से मिलता है और ये लाइफलाइन है बराक वैली, और सारा जो जगह का हमने ये किया है, उल्लेख किया है, सारा ये लाइफलाइन है। लाइफलाइन में एक चीज़ हम लोग को सबसे ख़राब लगता है, जो इतना मुसीबत से हम लोग काम करते हैं और मतलब जनसाधारण के लिए जो काम करते हैं, इसका देखभाल करने का गवर्नमेंट या रेलवे का तरफ से कोई नहीं होता है। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का हम लोग चिट्ठी दे दिया, रेलवे को चिट्ठी दे दिया, आज तक इसका ये नहीं हुआ। आज इस परिस्थिति में हम लोग आपका साथ में है और इसको आप लोग पूरा जनसाधारण का सामने उसको ये कीजिएगा, तब जाके शायद गवर्नमेंट का ये कुछ आँख खुलेगा। ये परिस्थिति में इतना रिस्की हो जाता है हमारा इधर में अनलोडिंग का और लोडिंग का जो भी व्यवस्था है, तो इसलिए मुझे लगता है 1 साल में ये भंगा यार्ड प्लायबल नहीं होगा। और रेवेन्यू का पूरा डिटेल्स हम लोग आप लोग को बताएंगे, ये कितना रेवेन्यू इनको मंथली मिलता है, लेकिन उसका बावजूद भी कोई भी जो मेंटेनेंस बिल्कुल नहीं है। हमारा जो ट्रक ओनर्स है, ट्रक ड्राइवर है, लेबर है, हेल्डिंग मजदूर है, सब अपना जान का जोखिम लेके काम कर रहे हैं इधर में। प्रॉब्लम क्या है यहाँ पे, मेनली प्रॉब्लम क्या है? प्रॉब्लम ये मेरा सामने पड़ा है, जो यार्ड का एक मेजरमेंट होना चाहिए, जो वैगन का फ्लैप बोर्ड से गाड़ी का बॉडी एक लेवल में रहना चाहिए, ड्रेनेज सिस्टम होना चाहिए, ये कुछ नहीं है इधर में। करीबन 3 से 4 फुट नीचे होने से ये माल लोडिंग अनलोडिंग में डबल टाइम लगता है। अब समझ लीजिए 2 घंटा जहाँ में लगना था उसमें 4 घंटा लगता है। रेलवे का एक फ्री टाइम रहता है, उसका हम लोग का वागन खाली करना पड़ता है। अगर हम लोग खाली नहीं करने से गए तो डेमरेज देना पड़ता है। हमारा हर रैक में 4-4, 5-5 लाख रुपया हम लोग डेमरेज देते हैं। ये क्या होता है, उसका हमारा या तो हमारा घर से जाएगा या तो गुड्स का कॉस्टिंग ज़्यादा आएगा। ये किसी का फायदा में नहीं जा रहा। इसका ऊपर असर पड़ेगा? जरूर पड़ रहा है। हमारा कॉस्टिंग बढ़ रहा है और हम लोग अगर हमारा अपना तरफ से उसको भरपाई करें, कितना दिन करेंगे? हमारा व्यापार चलाना और जनसाधारण को हर चीज़ मुहैया कराना बहुत बड़ा समस्या हो गया। यहाँ पे एक बात सुना गया कि यहाँ पे जो पत्थर होता है, पत्थर खुद के ले जाता है, इसका क्या कारण है? ऐसा हम लोग भी सुना है, और ये लोग जेसीबी का यूज़ करते हैं इधर में। जेसीबी जो आपका एस्केवेटर होता है, ये अगर इसको रेल का ट्रैक का साइड से एस्केवेटर ऑपरेट करेगा तो यार्ड कभी भी ठीक नहीं रहेगा। उसका एक रेस्ट्रिक्शन होना चाहिए। लोडिंग अनलोडिंग का प्रावधान यदि होगा तो जेसीबी इसका इधर से कोई सामान नहीं उठाना चाहिए। अभी आपका सामने मैं खड़ा हूँ, मेरे पीछे में करीबन 4 फुट का खड्डा हो गया, तो कभी भी ये सुधर नहीं होगा। ये पत्थर क्या करता है, मतलब ये उठा के जैसे ले जाके पत्थर? नहीं, पत्थर तो दूसरा जगह में रेलवे का या उसका डिपार्टमेंट का पत्थर इधर से जगह जगह में जाता है, लेकिन ये लोग साइड में ला के जब ये लोग गिराता है, स्टैकिंग करते हैं, उसका बाद में जेसीबी करता है तो ये खड्डा होता है और पानी जमता है। आपका 4-4 फुट पानी रहता है, जो जिस दिन बरसात का टाइम में हेवी जैसे शावर होता है तो इसमें प्लायबल नहीं होता है, उसमें ऑपरेटिव नहीं रहता है। लेकिन ऑपरेटिव नहीं हो लेकिन हमारा डेमरेज चार्जेस हो जाता है। प्लेसमेंट हो गया, ट्रैक आपका सामने ट्रैक अभी झुला हुआ है, समझ लीजिए वैसा रहता नहीं है, ये सेफ्टी भी नहीं है। और कारण हर वागन में काफ़ी माल रहता है, 30-40 टन जो रहता है तो उसको वैसे ही चलता है। लाइट का भी করিমগঞ্জে ফের 60টি দোকানে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকায় খুব। কিছুদিন বিরতির পর ফের করিমগঞ্জ শহরে একই রাতে 60টি দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরিকাণ্ড। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক চোর আতঙ্ক দেখা দিয়েছে। কয়েকদিন পরপর শহরে সংঘটিত চুরিকাণ্ডে হতাশাগ্রস্ত জনগণ পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। রবিবার বৃষ্টিভেজা রাতের সুযোগকে কাজে লাগিয়ে একদল চোরেরা শহরের মূল বাজারে বিভিন্ন দোকানে প্রবেশ করে সামগ্রীসহ নগদ টাকা, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদি হাতিয়ে নেয়। সোমবার উক্ত কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত এতে জড়িত কোনো চোর ধরা পড়ার খবর নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 2 দিন আগেও শহরের উকিলপট্টির 2টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হবার খবর পাওয়া গেছে।
রাতে পুলিশি টহল জোরদার না হলে এসব চোরদের বাগে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। গতকালকে রাত্রে আমাদের শঙ্কর বাজারে প্রায় 7-8টি দোকানে চুরি হয়েছে। এখানে চিরামুড়ি আটিতে প্রায় 3-4টা দোকান এবং সুবারি পান সুবারি আটিতে 2টা দোকান চুরি হয়েছে। কিছু নগদ টাকা চুরে নিয়েছে এবং একটা দোকান থেকে আমাদের এখানে চিরামুড়ি দোকান থেকে ইনভার্টারের মেশিনটা নিয়ে গেছে ওনারা এবং মেশিনের ব্যাটারিটা ওনার বস্তার ভিতরে ঢুকিয়ে রাখেছে। আর দেখা গেছে গত 2-3 দিন ধরে আমাদের টাউনে বাক্কা কয়েকটি জায়গায় গতকাল দোকান চুরি হয়েছে বাজারে। 7টা দোকানের মধ্যে সব দোকানও ক্যাশের মধ্যে চুরাচুরি অল্প অল্প পয়সা আসেন। 2টা দোকানে একটু বেশি পয়সা আসেন, একটা হলো যুব আর একটা হলো আমরা প্রণবদার। তার প্রণবদার দোকানে মনে হয় 15-20,000 টাকা 20,000 টাকার মতো হয়েছে। আর দুবার দোকানও ওলা 18-20,000 টাকার মতো হয়েছে। আর বাদ বাকি দোকানও যা টুকটাক অমল করে একটা আছে, তার দোকানও মেশিন ব্যাটারি নিচ্ছে না, মেশিনটা লইয়া গেছে, চার্জার লাইটে ইনভার্টার। আর আরও কিটা সব দোকানও ভাঙছে মানে টুকটাক কিছু ক্যাশও বাংলা ফাংলা অমল দোকানও বাংলা খুচরা পয়সা মনে হয় 8-9,000 টাকা 800-900 টাকার মতো হইব। শঙ্কর বাজারের মধ্যে প্রশাসনিক কোনো ধরনের সুরক্ষা নাই আছে। কত রাত্রি আমরা বাজারে ব্যবসা করলাম, একদম আনশৃঙ্খল ফিল করলাম। রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করিয়ে যে যাই, একদম নিজের রিস্ক লইয়া যাই। পরের দিনে খুলিয়া দোকান মাল পাইমো কিনা না কোনো গ্যারান্টি নাই। বারবার শঙ্কর বাজার চুরি হোক। গতকালকে যেটা রাত্রে করছে 7টা দোকানও প্রায় এক রাত্রে চুরি হয়েছে।
প্রায় দোকানের ক্যাশ নাই, কারণ গতকালকে ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে, ম্যাক্সিমাম দোকানদারা খেলা দেখিয়া আর রাত্রেবেলা ক্যাশ ট্যাশ নিতে বলি গেছে গিয়া মাথা দেরি হয়ে যাওয়া। এই সুবাদে দেখা গেছে রাত্রেবেলা 7টা-8টা দোকান মানে খুলে গেছে। এক দোকানের ক্যাশ নিয়ে আরেক জায়গায় ফালানি নিয়েছে, আরেক দোকানের ইনভার্টার আরেক দোকানে ফালানি নিয়েছে, বহুত জিনিসপত্র নাই। আমরা সকালবেলা এইসব দেখিয়ে গিয়া থানাত আমরা জানাইছি, থানা কিন্তু ইনভেস্টিগেশন আসব। কিন্তু ঘটনা হয়তো এমন একটা ব্যাপার, আমরা নিজের পয়সায় পাহারাদার রাখছিলাম সন্তরবাজার, দেখা গেল রাত্রেবেলা পাহারাদারে মারিয়া পিটিয়া। গোষ্ঠী সংঘর্ষে পুনরায় উত্তপ্ত হয় মণিপুর রাজ্য। গত 3 দিন ধরে 2 গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আসাম সীমান্তে থাকা মণিপুরের জিরিবামে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 144 ধারা জারি করা হয়েছে। আসাম মণিপুর সীমান্তে থাকা মণিপুর জিরিবাম জেলা উত্তপ্ত হওয়ার ফলে আতঙ্কে জেলা ছেড়ে সরস মণিপুরের বাসিন্দারা প্রবেশ করছে কাছাড়ে। বিগত 4 দিন ধৰি যি আমাৰ যি সীমান্তৱৰ্তী অঞ্চল আছে মণিপুৰৰ লগত সকলো ঠাইত আমাৰ সিকিউৰিটি যি এৰেঞ্জমেণ্ট আছে সেইখিনি বিফ আপ কৰা হৈছে। আমাৰ পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে যাতে সম্পূৰ্ণৰূপে শান্তি শৃংখলা বজাই ৰাখিব পাৰে। আৰু আমাৰ যি মণিপুৰ ছাইডৰ যি কিছুমান অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত হৈছে, তেনেকুৱা কোনো ধৰণৰ ঘটনা যাতে আমাৰ ইয়াত সংঘটিত হ'ব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় ৰাইজৰ মাজত যাতে কোনো ধৰণৰ বিভেদৰ সৃষ্টি হ'ব নালাগে, তাৰ কাৰণে আমি আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে কোনেও যাতে উৰা বাতৰিত প্ৰশ্ৰয় নিদিয়ে। যিবিলাক ছ'চিয়েল মিডিয়াত কিছুমান উৰা বাতৰি ওলাইছে, মানুহবিলাকত হোৱাটছআপ মেছেজত কিছুমান উৰা বাতৰি প্ৰচাৰ হৈ আছে, যিবিলাক সম্পূৰ্ণ ভ্ৰান্ত। কাৰণ আমাৰ ইয়াত যিখিনি লোক আছে সকলো শান্তিপ্ৰিয় লোক আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ শান্তি শৃংখলা বজাই ৰাখি ইয়াত আছে। ইয়াত কোনো ধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা নাই। ৰাইজক আহ্বান জনাইছোঁ যে এই ধৰণৰ যিবিলাক হিউমাৰ মংগাৰ্ছ আছে, উৰা বাতৰি আছে, হোৱাটছআপত বা ফেচবুকৰ জৰিয়তে যিবিলাক প্ৰচাৰ হৈছে সেইবিলাকৰ যাতে কোনো প্ৰশ্ৰয় নিদিয়ে। আমাৰ ইয়াত গোটেই এৰিয়াটোত আপোনালোকে দেখিব যে গোটেই যিটো ষ্ট্ৰেচ আছে, আমাৰ প্ৰায় 130 কিলোমিটাৰ আমাৰ ষ্ট্ৰেচ আছে সীমান্তৱৰ্তী মণিপুৰৰ লগত। গতিকে তাৰ গোটেই অঞ্চল জুৰি আমাৰ ডিপ্লয়মেণ্ট আছে আৰু জিৰিঘাট, লক্ষীপুৰ আৰু জয়পুৰ অঞ্চলত আমাৰ সকলো ঠাইতে আমাৰ ডিপ্লয়মেণ্ট আছে। পুলিচ কামাণ্ডোৰ টহলদাৰী ব্যৱস্থা আছে। চাওক, আমি বৰ্তমান লৈকে আমি যেতিয়া আমাৰ মাননীয় বিধায়ক মহোদয়ে আপোনালোকক জনাইছে যে যোৱা নিশা তাৰ আগৰ নিশা প্ৰায় 250মান লোক আহিছিলে আৰু আজি পুৱাই 350 মানুহ প্ৰায় 350 মানুহ আহি ইয়াত উপস্থিত হৈছে আৰু তেওঁলোকে বৰ্তমান তেওঁলোকৰ নিজৰ ৰিলেটিভ বা তেওঁলোকৰ সম্পৰ্কীয় লোকৰ ঘৰত তেওঁলোকে আশ্ৰয় লৈ আছে। যোৱা 3 দিনৰ পৰা জিৰিবামৰ চিটুৱেশ্যন অলপ বেয়া হৈছে আৰু বেয়া হোৱাৰ কাৰণে বহুত কুকি সম্প্ৰদায়, মাৰ সম্প্ৰদায় আৰু ইভেন মৈতেই সম্প্ৰদায়ৰ বহুত লোক ৰাইজ ইয়াতলৈ অসমলৈ আহিছে, লক্ষীপুৰলৈ আহিছে। লক্ষীপুৰত এতিয়ালৈ কোনো ইনচিডেণ্ট নাই। লক্ষীপুৰত পুলিচ পহৰা বা পুলিচৰ যি নিৰাপত্তা ব্যৱস্থা বহুত কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা তেওঁলোকে ৰাখিছে আৰু আমি আশা কৰোঁ যোৱা 2 বছৰ আগতে যেতিয়া গণ্ডগোল হৈছিলে বহুত ইয়াতে আশ্ৰয় লৈছিলে, কিন্তু আমি আমাৰ ইয়াতে শান্তি বজাই ৰাখিব পাৰিছিলোঁ আৰু প্ৰশাসনক বহুত মানে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট গোপালজি মার্কেট করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিয়েছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার দি টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নাম্বার 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। পোস্টমাস্টারের বদান্যতার মাসের পর মাস ধরে ভৈরবনগর ডাকঘর বন্ধ, প্রতিবাদে সোচ্চার স্থানীয়রা। গত কয় মাস ধরে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার ভৈরবনগর ডাকঘরটি বন্ধ হয়ে পড়ে আছে। এতে স্থানীয় জনগণ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ। মাসের পর মাস ডাকঘরে অনুপস্থিত পোস্টমাস্টার, এতে স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভ পঞ্জীভূত হয়। এ মর্মে সোমবার দুপুরে এলাকার একাংশ ভুক্তভোগী জনগণ ডাকঘরে উপস্থিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, বছর দিন পূর্বে জাবেদ নামের এক ব্যক্তি ভৈরবনগর পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তিনি দায়িত্বভার নেওয়ার পর থেকেই অফিস কামাই করতে শুরু করেন। অথচ মাসের পর মাস ঘরে বসেই এই সরকারি কর্মচারী মাসোয়ারা নিচ্ছেন। সৃষ্ট সমস্যার জনগণের বহু জরুরি কাজ থমকে পড়ে আছে। বিষয়টি বার কয়েক বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলেও নিটফল শূন্য। বর্তমান পরিস্থিতিতে উক্ত অভিযুক্ত পোস্টমাস্টারের বদলি সহ এখানে নতুন পোস্টমাস্টার নিযুক্তির জোরালো দাবি জানান স্থানীয়রা। অন্যথায় এলাকার জনগণ বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। আপনি কোনে আপনি কোনে শুনুন বস ভাষা আবু একটা মিনিট তো আমরা আমার কোনে বাতে যাব লাগবো। আপনি কোনে আপনি কোনে হয় পোস্ট অফিসৰ কিবা লাগে নেকি আপনি? হ্যাঁ তুমি ফার্মেসি কি দাও যায় ফার্মেসি আমি তো কিছু বুঝতে না। আপনি এই পোস্ট অফিসৰ কিবা লাগে নেকি? এক মিনিট তোরা শুনুন না মানে আপনি পোস্ট অফিসে কি দাও আমরা পোস্ট মাস্টার স্যার কেন এতিয়া কেইটা বাজিলে আপুনি এতিয়া আহিলে? ও না আইছে তো না আইগে নাম্বার না কত লেট করে টাইম তো আইনু না মাস রাজা না কবা যায় না খুঁজাইয়া দিয়া। আরে শুনুন না একটু শুনুন না এক মিনিট আপনি শুনে কথা কই আপনি পোস্ট অফিসে চাকরি করেন না। হ্যালো তোমার নাম কি? নাম নাম কি দা নাম নাম আইছি রে ভাই না রে ভাই আমার এলআইসির পলিসিটাও দেখ না কি হয় সকালে ফোন উঠাই না এলআইসির পলিসি আইছ কত দিন হইছে দিরা না সবার দিয়া রাখছ না আমার দিছেন না ফোন করলে বেতন গলার বেদনা এই সেই জ্বর মাথার বেদনা কথা কইতে পারেন না ওই দুইমান খুলো একটা মিনিট তোরা রাখো না এক মিনিট
আমার ডেকে তুমি পোস্ট অফিস খুলো আজি আমার বৈরনগর পোস্ট অফিসর বয়স অলমোস্ট 30 ইয়ার্সর উপরত হব। বিপিও হয় এইটো। আগতে স্টাফ ভালে আছিলে, এতিয়া 1 বছৰৰ পৰা এই বিপিও পোষ্টমাষ্টাৰ হিচাপে চাকৰি পাইছে এই ল'ৰাজনে, কিন্তু সদায় এবসেন্ট থাকে। 3 মাহ 4 মাহ কন্টিনিউয়াসলি পোস্ট অফিস বন্ধ থাকে। তাক ফোন কৰিলে সি রিপ্লাই দিয়ে যে আমি বিজি আছো, মই বেলেগ জায়গাত ডিউটি আছে, কিন্তু রাইজৰ এসেনশিয়াল ডকুমেন্টবিলাক পোস্ট অফিসৰ মাধ্যমে আহে, এইটো মানুহে টাইমত নাপায়। ইয়াৰ কাৰণে ৰাইজৰ ভিতৰত বহুত ক্ষোভ আছে। আজি ষ্টুডেণ্টৰ কাৰণে এসেনশিয়াল ডকুমেন্টছ আহে, টাইমত নাপায়, সময়মতো নাপায়। ইয়াৰ কাৰণে আমি ৰাইজে প্ৰতিবাদ জনাইছোঁ। ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছোঁ যে আপুনি পোস্ট অফিসৰ এই বেহাল অৱস্থা, এই করুণ অৱস্থাৰ পৰা ৰাইজক বচাবৰ কাৰণে মানে রেগুলার পোস্ট অফিসটো খোলা থাকিব, এইটোৰ দাবী। আৰু মানুহে এসেনশিয়াল ডকুমেন্ট যিবিলাক আছে টাইমত পাব। কেইদিনৰ পৰা তেওঁ পোস্ট অফিসত নাই? কন্টিনিউয়াসলি 2 মাহ হ'ল। 2 মাহ কন্টিনিউয়াসলি বন্ধ আছিলে। আজি আকৌ খুলিলে। আজি খুলিলে রিকোয়েস্টৰ পৰা রিকোয়েস্ট ফোন কৰাৰ পিছত কেইটা বজাত খুলিছিল? 1টা বজাত আজি খুলিছে। তাৰ মন মৰ্জি চলাই আছে। আমি ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষক অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে রাত্রিবেলা দ্রুতবেগে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত একাধিক পুলিশ কর্মী। শিলচর রামনগর বাইপাসে অবৈধ ট্রাক আটক করতে যাওয়ার সময় পুলিশ বাহিনীকে ধাক্কা মেরে পলায়ন করল দ্রুতবেগে ট্রাকেরা। আহত সকলের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। নির্বাচন পরবর্তী সময়ে ভোটের ফলাফল সংক্রান্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হওয়াতে এবার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস। এ মর্মে রবিবার কংগ্রেস দলের বিজেপি প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের সাথে নিয়ে ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান যে ভোটের অঙ্কে গরমিল সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে দলের পক্ষে জেলা রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানানো হয়েছে। উনার কথায় ভোটের অঙ্কে গরমিল ধরা পড়ায় করিমগঞ্জে নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে প্রমাণিত হয়েছে। এবারে করিমগঞ্জে সরাসরি ভোটদাতার সংখ্যা ছিল 11,36,538 জন। এতে পোস্টাল ভোট মিলে ভোটের সংখ্যা হয় 11,43,796 জন, কিন্তু ভোট গণনার পরবর্তীতে এই সংখ্যা 11,47,607 হয় কিভাবে? অর্থাৎ ভোটদানের চেয়ে ভোট গণনায় ভোট বেড়েছে 3,811 জন। এতে প্রমাণিত যে ভোটে কারসাজি করা হয়েছে। ফলে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে সরকারিভাবে প্রদান করার সার্টিফিকেটটিও আর বৈধ বলে গ্রহণ করার কথা নয়। এমন পরিস্থিতিতে করিমগঞ্জে পুনর্নির্বাচনের দাবি জানান বিজেপি প্রার্থী হাফিজ বাবু সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। অন্যথায় এ নিয়ে আদালতের কড়া নাড়তে প্রস্তুত রয়েছে কংগ্রেস বলে স্পষ্ট জানিয়ে দেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ওইটা পাওয়ার পরে দেখা গেছে যে এখন যেটা পাইছি আমাদের হাতে, এইটার মধ্যে দেখা যায় যে টোটাল যেটা নাম্বার অফ যে কাস্টিং, টোটাল নাম্বার অফ কাস্টিং হইল 4 থেকে যেটা বলা হয়েছিল যে 11,36,538। এটা হলো এক্সক্লুডিং পোস্টাল ব্যালট। আর পোস্টাল ব্যালটটা সবসময় হয় কি, ওটা ওই কাস্টিংয়ের সময় থাকে না। পোস্টাল ব্যালটটা অন দ্য ডে অফ দ্য কাউন্টিং 8টা পর্যন্ত, অর্থাৎ এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কাউন্টিং, তখন পর্যন্ত পোস্টাল ব্যালট যদি আসে এটাকে কাউন্ট করা হয়। এইটাকে কাউন্ট করলে টোটাল পোস্টাল ইয়েটা ছিল 7,258 পোস্টাল ব্যালট। এইটাকে অ্যাড যদি করা হয় তাহলে 11,43,796 এটার মধ্যে টোটালটা আসে, কাস্টিংয়ের মধ্যে আসে। এটার মধ্যে আবার এই কাস্টিং যেটা পোস্টাল ব্যালটের মধ্যে আবার ছিল
725 রিজেক্টেড ছিল, 89 ছিল নটার মধ্যে ছিল। এইগুলোকে যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে দেখা যায় একমাত্র 6444 পোস্টাল ভ্যালিড পাওয়া, 6444। এইটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের কাছে আসে টোটাল 11,43,796। কিন্তু দেখা গেছে যে কাউন্টিং যখন হইল, কাউন্টিং করা হয়েছে 11,47,607, অর্থাৎ 11,47,607। thereby দেখা যাইতেছে 3,811 ভোটটা কাউন্টিং বেশি হয়েছে। এইখানে হইল হোল প্রবলেম। কালকে নিউজে এসেছে, ওনারা চ্যানেলে শুনেছি আমি, 11,000 বলেছেন, ওনারা ভুল বলছে। 11,000 যারা পোস্টাল বাদ দিয়েছে, পোস্টাল লাগাইলে ডিফারেন্সটা হয় 3,811। এখন যতই হোক, একটাই হোক, দুটাই হোক, 100টা হোক, 1 লাখ, উই আর নট কনসার্ন। আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এইটা, এবং এই 3,811টা আমি ওই দিন রাত্রে আমার হিসাব করে আমি পেয়েছিলাম, যেহেতু আমি অথেন্টিসিটিতে জারি করতে পারি, যার জন্য আমি একটু অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করে ইন দ্য মিন টাইম নন অফিসিয়াল হাইলাকান্দির অফিসিয়ালি পাওয়া গেছে, কোনোগুলো নন অফিসিয়াল আমি পাইছি। সার্টিফাইড কপিটা আগামীকালকে পাবো, সাবমিট করে দিয়েছি অলরেডি 5 মেইলে। এই যে আমাদের অবজেকশন যেটা, এবং আমি কী চাইছি, রিপোর্টিংটা চাইছি, কাউন্টিং না। এন্টায়ার সিস্টেমটা যেটা হয়েছে আনফেয়ার হয়েছে। দেখা যদি এটা হয়ে থাকে তাহলে বোঝা গেল ফেয়ারনেস আসে নাই। মানুষের ম্যান্ডেট যেটা, মানুষের চায় ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে লাগে, একটা ডাউট ক্রিয়েট হয়েছে। ডাউটটা ঠিক হইতে পারে, নাও হইতে পারে। সবগুলো আমার মনে হয় কোর্টের মাধ্যমে এটাকে যদি ওনারা ইনকোয়ারি করে, ভেরি গুড, ইনকোয়ারি করো। যদি ইনকোয়ারি করে দেখা যায় কোনো কিছু পাওয়া যায় তো দে উইল ডিল অ্যাকর্ডিংলি। আমরা সেই হিসাবে এটা কী রেসপন্স করে আমরা করবো। কিন্তু আমরা কোর্টের জন্য, কেসের জন্য আমরা রেডি হইতেছি। আমাদের লিগ্যাল টিম বোথ এট দিল্লি এজ ওয়েল এজ গৌহাটি, তারা এটা নিয়ে আলোচনা করতেছে। গতিকে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমি এটা একটা বলতেছি। এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে আমাদের জনগণকে, ভোটারদের আমি এটা দিতে চাই। কারণ আমাদের মধ্যে একটা বিহার হয়ে গেছে, কারচুপি হয়ে গেছে, এই হয়ে গিয়েছে। এখন আমি কোনো কমেন্ট করতে পারতেছি না, কারণ কাউন্টিংয়ের সময় আমি নিজেও ছিলাম, প্রসেসটার মধ্যে আমি কোনো দেখি না। কিন্তু রিটার্নিং অফিসার যে অ্যাসিস্ট্যান্ট এআরও যে একটা প্রেপারেশন শিট যেগুলো আছে, এইগুলো যদি কিছু হয়ে থাকে এইটা সার্টিফিকেট পরে এবং আমরা এটা দেখার পরে এই জিনিসটা বাইরে হবে। এই যে 2024-এর নির্বাচন, আমরা অতীতেও এরকম লোকসভা নির্বাচন পেয়েছি, বিধানসভা নির্বাচন পেয়েছি। নির্বাচনের দিন প্রিসাইডিংয়ের ডায়েরির হিসাব আর রিটার্নিং অফিসারের আফটার মানে নির্বাচন যেটা ঘোষণা, ওটার মধ্যে দুইটার মধ্যে সামঞ্জস্য থাকে, মিল থাকে। আর যখন কাউন্টিং হয়, কাউন্টিংয়ের রেজাল্ট, প্রিসাইডিং ডায়েরি আর ডিক্লারেশন, তিনটার মধ্যে সামঞ্জস্য থাকে, অতীতেও রয়েছে। কিন্তু এবার করিমগঞ্জে কেন থাকলো না? প্রিসাইডিংয়ের ডায়েরি বলছে 3,37,538 ভোট হয়েছে। ডিক্লারেশনে বলা হয়েছে যে 11,40,000 সামথিং ভোট হয়েছে। কাউন্টিংয়ে বলা হয়েছে 11,43,000 সামথিং ভোট। এই তিনটা কেন হলো? কী কারণে, কোন জায়গাতে ভুল আছে? যদি দেখা যায় এখানে ভুল আছে, কোনো অসঙ্গতি ধরা পড়েছে, তাহলে আমরা রিপোল চাবো। কারণ আমরা জানি করিমগঞ্জে হয়তো কোনো election figures so far election commission is concerned, as well as the report of the returning officer. As per report of the returning officer, আমার কাছে এই লিখিত রয়েছে casting and counting, and as per election commission তাদের যে সংখ্যা এটাও আমাদের কাছে রয়েছে। তো আমরা মনে করি যে টোটাল 11,36,538 জন অ্যাজ পার রিটার্নিং অফিসার যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, টোটাল হাইলাকান্দি এবং করিমগঞ্জের জনগণ কনফিউজড রয়েছেন এবং তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে। গতকাল অলরেডি আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট আমি বলেছি যে আজকে যদি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিল্লিতে, থ্রু মিডিয়া
আমরা আবেদন জানাচ্ছি যাতে যেহেতু বিসঙ্গতি দেখা দিয়েছে এবং আমার শ্রদ্ধেয় প্রার্থী উনি ইতিমধ্যে বলেছেন যে সার্টিফিকেট হুইচ হ্যাজ বিন গিভেন টু দ্য কৃপানাথ মালা দ্যাট শুড বি ক্যান্সেল ফার্স্ট এবং ট্রুথ শুড কাম আউট। আমাদের একই কথা গতকালও আমি বলেছি যে কৃপানাথ মালা সার্টিফিকেট যেটা। করিমগঞ্জের চরগুলায় ভয়ঙ্কর যান দুর্ঘটনায় হতো এক লরি চালক, তদন্তে পুলিশ। গতরাতে করিমগঞ্জের চরগুলা এলাকার দুটি বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংঘটিত হয় ভয়ঙ্কর যান দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটর চালকের। উক্ত কাণ্ডে লরি দুটির নম্বর হচ্ছে যথাক্রমে TR01AB1758 এবং AS01PC 8585। দুটি বাহনের সংঘর্ষে TR01AB1758 নম্বরের লরিটির সম্মুখে ভাগ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে চালকের আসনে থাকা শঙ্কর দাসের মৃত্যু হয়। ঘটনার পর AS01PC 8585 নম্বরের লরি চালক পালিয়ে গা ঢাকা দেয়। পরে করিমগঞ্জ সদর পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হসপিটালে প্রেরণ করে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত লরি দুটি নিজেদের জিম্মায় নেয়। অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা, কোন সময়? রাইট 2:30 কেটে গাড়ি লোক? এটা 1109 আর এটা তো 14 টাকা ডিজেল গাড়ি। মানে ড্রাইভার ওটা ড্রাইভার মারা গেছে। কোনকার ড্রাইভার? ও 1109 এর ড্রাইভার। মানে জায়গাত মারা গেছে? জায়গাত মারা গেছে। আর অপর গাড়ির ড্রাইভার? এই গাড়ির ড্রাইভার আমরা পাইছি না। ঘটনা মানে কটার সময় হয়েছিল? 2:30 বাজে। তোমার 2টা মানে 2:30টার আশপাশ হয়েছে। 2:30টার আশপাশ। যে ড্রাইভার মারা গেছে এ কই? এটা হসপিটাল। মানে স্থানীয় লিয়া গেছে? হ্যাঁ, হসপিটালে অ্যাম্বুলেন্সে লিয়া গেছে। মানে দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষ? ও মুখোমুখি সংঘর্ষ। আপনি আসলা ঘটনার সময়? আমি আসলাম। আর গাড়িদর পুলিশও আসছে। আরও 4-5 জন আসলো। মোস্তফা ভাই আসলো, শাহজাহান আসলো, আসাদ আসলো। এরা এনজিওর মানুষ। প্রায় সময় এই রোডও হয়ে থাকে রোড অ্যাক্সিডেন্ট। আপনি জেলা প্রশাসন থেকে কিতা কই? বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।